সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরে এলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা, বললেন তারেক রহমান। ষড়যন্ত্র রুখতে ঐক্যের ডাক বিএনপি নেতাদের। আমাদের সব আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এখনো কাটেনি বিপদ, সংস্কার ও বিচার হলে অবসান হবে সব বিভেদের, বলছেন এনসিপি নেতারা। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যে বিচার রয়েছে এবং আওয়ামী লীগকে আমরা রাজনীতিতে দেখতে চাই কি চাই না, এই বিষয়গুলোকে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে। ফ্যাসিবাদী যারা দোষর রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই এবং জুলাই সনদ কার্যকরের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়। সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া এবং আমি কামরুজ্জামান মামুন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা পরিবারের 7টি প্লট, ফ্ল্যাট ও 124টি অ্যাকাউন্ট জব্দ করল দুদক। সম্পত্তি দেখাশোনার জন্য প্রশাসক নিয়োগের অনুমতি আদালতের। পাচার হওয়া কয়েকশো কোটি ডলার চলতি বছরই ফেরত আনার আশা অর্থ উপদেষ্টার। এক মাসেই দৃশ্যমান হবে অগ্রগতি, বিদেশে শিক্ষার আড়ালে টাকা পাচার নিয়েও তদন্ত। এবং পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে অস্ত্রধারীদের এলোপাতাড়ি গুলি, শতাধিক যাত্রীকে জিম্মি করেছে সন্ত্রাসীরা, হতাহতের শঙ্কা। সমালোচনা করতে গিয়ে গণ দাবি থেকে সরে এলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় রাজধানীতে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তারেক রহমান। সংস্কার মানে শুধু সংবিধান কিংবা নির্বাচনী ব্যবস্থা নয়, বরং মানুষের নানা সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রস্তাবনা থাকা উচিত বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আলাদা আয়োজনে নেতারা বলেন, আওয়ামী লীগের দোসররা এখনো দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। দেশে চলমান পরিস্থিতি নিয়ে নানা মহলে সমালোচনার মধ্যেই বিএনপি নেতারা বলছেন, সংকট সমাধানে ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। মঙ্গলবার ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্ট এনডিএম আয়োজিত ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সমালোচনা করতে গিয়ে গণদাবি থেকে সরে এলে দেশের সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে। জনগণের প্রয়োজনীয় বিষয় নিয়ে রাজনৈতিক বিতর্ক আয়োজনেরও পরামর্শ তার। বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়। এদিন বনানীতে সাংবাদিকদের সম্মানে আমরা বিএনপি পরিবার আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের শীর্ষ কয়েকজন নেতা। বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও দোসররা বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছে। আমাদের দোসররা আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। সুতরাং আপনাদের উচিত হবে ওই সমস্ত খোঁজখবর সংগ্রহ করে দেশে এবং জাতিকে বাঁচানোর জন্য। আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নিজেদের মধ্যে ঐক্যের ফাটল ধরলে সুযোগ তৈরি হবে পতিত স্বৈরাচারের। যে ঐক্যটা পরিপূর্ণতা লাভ করলো 2024 সালের জুলাই আগস্ট মাসে, এই ঐক্যটাকে টিকিয়ে রাখতে হবে। এই ঐক্যকে কোনোভাবে যদি বিঘ্নিত করা হয় তাহলে সেই সুযোগ নেবে পতিত স্বৈরাচার, পতিত ফ্যাসিবাদ। একই দিন রাজধানীতে ভাসানী স্মৃতি সংসদ আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেন, নির্বাচনে বিলম্বের কারণে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটলে অন্তর্বর্তী সরকার দায়ী থাকবে। আপনার বাংলাদেশে শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। এখনো বিপদ কাটেনি বলে সতর্ক করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন,
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। সব দলের মধ্যে নীতিগত দ্বিমত থাকলেও রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সফলভাবে সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন করে সব বিভেদের অবসান হবে বলে আশাবাদী দলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। নতুন পুরনোদের মিশেলে এক আনন্দ ঘন পরিবেশ। ইফতার মাহফিলের আয়োজন পরিণত হলো রাজনীতিবিদদের মিলন মেলায়। জুলাই চেতনায় নতুন দল গঠনের পর মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় নাগরিক পার্টির ইফতারে আমন্ত্রিত অতিথি হয়ে আসেন বিএনপি জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ সংগঠনের নেতারা। অংশ নেন সিনিয়র সাংবাদিকরাও। অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদ বিলুপ্ত সম্ভব নয়। জুলাই চার্টারের মধ্য দিয়ে সংস্কার ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে। ফ্যাসিবাদী যারা দোষর রয়েছিল তাদের দ্রুত বিচার আমাদের সকলেরই প্রত্যাশা। সেই দৃশ্যমান বিচার কার্যক্রম আমরা দেখতে চাই। জুলাই সনদ আমরা দ্রুত কার্যকর দেখতে চাই এবং সেই বিষয়ে আমরা সকলেই সবার জায়গা থেকে সহযোগিতা করব এবং জুলাই সনদ কার্যকরের মাধ্যমে সংস্কারের রূপরেখা আমাদের সামনে স্পষ্ট হবে। যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, দলগুলোর মধ্যে দ্বিমত থাকলেও রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে সংস্কার ও গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার যে বিচার রয়েছে এবং আওয়ামী লীগকে আমরা পরবর্তী বাংলাদেশে আমরা রাজনীতিতে দেখতে চাই কি চাই না, এই বিষয়গুলোকে আমরা প্রত্যাশা রাখবো যে আমাদের রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই দলগুলো একটি ঐক্যমত্যের মধ্য দিয়ে যাবে। জুলাই চেতনায় বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠনে এনসিপি কার্যকর ভূমিকা রাখবে বলেও আশাবাদী জাতীয় নাগরিক পার্টির নেতারা। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ধর্ষকদের বিচার ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে উত্তাল রাজধানীর শিক্ষাঙ্গন সহ রাজপথ। রাজু ভাস্কর্য থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এ সময় আন্দোলনকারীদের সঙ্গে ধস্তাধস্তি হয়, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেওয়া হয় তাদের। এর আগে অবস্থান কর্মসূচি থেকে সহিংসতা প্রতিরোধে ব্যর্থতার দায়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। বিনা উস্কানিতে বাংলাদেশের পুলিশ প্রশাসন আজকে হামলা চালাইলো, আমাদের ভাইদেরকে আহত করলো। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। নিপীড়নের বিরুদ্ধে স্মারকলিপি দিতে যেও নিপীড়নের শিকার হলাম। আমাদেরকে আমি নিবৃত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে। এসি রমনাজন ওকে হঠাৎ করে এক সাইডে ও গেছে, ওকে ধরে ব্যাপক আকারে পিটাইছে। ওর গেঞ্জি টেঞ্জি টি শার্ট যা ছিল সব ছিঁড়ে গেছে। দুপুর থেকে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। কিছুক্ষণের জন্য মোড় অবরোধ করে ধর্ষণে দায়ীদের দ্রুত বিচারের আলটিমেটাম সহ বিভিন্ন দাবি জানান তারা। বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বলেও অভিযোগ করেন তারা। দর্শকের বিচারের নামে প্রশাসন চলে, নাটক চলে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং এমন মৃত্যুদণ্ড যেটা জাতি মনে রাখবে। সারা দেশে নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন তারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা শক্তিশালী এবং একজন যোগ্য লোককে দেখতে চাই। লিঙ্গভিত্তিক সহিংসতার মামলায় যথাযথ বিচার নিশ্চিত করতে ব্যর্থতার দায় স্বীকার করে আইন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাদা দলের শিক্ষকরা। এই সমস্ত ঘটনার বিরুদ্ধে তীব্র সামাজিক প্রতিরোধ আন্দোলন গড়ে তোলার জন্য সকল বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। মাননীয় আইজিপি, আপনাকে আমরা সময় দিচ্ছি, 7 দিনের মধ্যে সত্যভাবে অবস্থান নেন, নতুবা আমরা আমাদের এই আন্দোলন আমরা রাজপথে নিয়ে যাব। দ্রুত বিচার না হলে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন প্রতিবাদকারীরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেশজুড়ে চলমান বিশৃঙ্খলা এবং একের পর এক ধর্ষণ নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারকেও শেখ হাসিনার মতো পরিণাম ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাম সংগঠনগুলো। নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে সন্ধ্যার পর থেকেই রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে জড়ো হতে থাকেন বাম সংগঠনের নেতাকর্মীরা।
7টায় শুরু হয় মশাল মিছিল। মিছিলটি টিএসসি হয়ে পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ ও দ্রুত বিচার ট্রাইব্যুনালে ধর্ষণের বিচার দাবি করেন। আজকে তনু হত্যার বিচার হয়নি বলে আজকে আসিয়া যে ধর্ষণের শিকার হয়েছে তার বিচার হবে কিনা আমরা জানি না। যতক্ষণ পর্যন্ত এই ধরনের খুন ধর্ষণ নিপীড়নের বিচার না হবে, এই সরকার তার নিরাপত্তা দিতে না পারবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই মশাল প্রজ্বলিত থাকবে। পুলিশ নারীদের গায়ে হাত দিয়েছে, নারীদের চুল টেনে ছিঁড়েছে, যেটার ভিকটিম আমি নিজেই। নারীদের চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে দিয়েছে এবং বুট পরা পায়ে দলিত করেছে। শেখ হাসিনা পরিবারের সদস্যদের নামে থাকা 7টি প্লট ফ্ল্যাট জব্দ করেছে দুদক। একই সঙ্গে 124টি অ্যাকাউন্টে থাকা 635 কোটি টাকা ফ্রিজ করেছে সংস্থাটি। এদিকে জব্দ করা সম্পত্তি দেখাশোনার জন্য প্রশাসক নিয়োগের অনুমতি দিয়েছেন আদালত। রাজধানীর গুলশান 2-এর 71 নম্বর রোডের এই বাসার একটি ফ্ল্যাটের মালিকানা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের। দুদক বলছে 2015 সাল পর্যন্ত আয়কর নথিতে উল্লেখ করলেও পরবর্তীতে ছলচাতুরির মাধ্যমে ভুয়া নোটারি রেজিস্ট্রেশন মূলে ছোট বোন আজমিনা সিদ্দিককে ফ্ল্যাটটি হস্তান্তর করেন। নাম থাকতে পারে, আমি তো সবার নামও জানি না, কারণ এই বিল্ডিং 96 সালে হয়েছে আর কি, হ্যান্ডওভার হয়েছে। একইভাবে সেগুনবাগিচায় এই বাসায় টিউলিপের মা শেখ রেহেনার ফ্ল্যাটের সন্ধান পেয়েছে দুদক। তারা বলছে মালিকানা শেখ রেহেনার থাকলেও পরবর্তীতে ব্যারিস্টার মঈন গনিকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দেয়। 206 নম্বর ফ্ল্যাট নম্বর শেখ রেহেনা ম্যাডামের ছিল, পরে উনি ব্যারিস্টার মহিউদ্দিন স্যারকে পাওয়ার অ্যাটর্নি দিয়েছে। দুদকের অনুসন্ধানে এই 2 ফ্ল্যাট সহ ধানমন্ডিতে জয়পুতুলের নামে থাকা সুধা সদন, রাদওয়ান মুজিব সিদ্দিকের নিকটনে 2টি প্লট এবং গাজীপুরের শেখ রেহেনার 2 দাগে 10% জমি জব্দ করতে যাচ্ছে দুদক। সংস্থাটির আবেদনের প্রেক্ষিতে আদালত জব্দের নির্দেশনা জারি করে। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা বেহাত না হতে পারে, সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এদিন শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের নামে 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকা জব্দের আদেশ আদালত থেকে পেয়েছে দুদক। 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। পূর্বাঞ্চলে অবৈধভাবে প্লট গ্রহণের ঘটনায় তদন্তে নেমে শেখ পরিবারের এসব স্থাবর অস্থাবর সম্পদের সন্ধান পেয়েছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবছরের মধ্যেই পাচার হওয়া কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে তিনি বলেন 1 মাসের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে। বিদেশে শিক্ষার আড়ালে পাচার হওয়া টাকার বিষয়টিও তদন্ত হচ্ছে। অর্থ পাচার বাংলাদেশের অর্থনীতির একটি বড় ক্ষত। পাচারের অর্থ ফেরানোর চেষ্টায় সরকার। এর মধ্যে 200টির বেশি আইনি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। তার মধ্যে 30টির মতো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হতে পারে। আলোচনা হচ্ছে বিভিন্ন দেশের সঙ্গেও। মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, পাচারের অর্থ ফেরানোর বিষয়ে 1 মাসের মধ্যে অগ্রগতি দৃশ্যমান হবে। তদন্ত হবে শিক্ষার আড়ালে টাকা পাচারের বিষয়েও। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসো। এদিকে অর্থ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী প্রথম দিন অফিস করেন সচিবালয়ে। কথা বলেন অর্থনীতির বিভিন্ন দিক নিয়ে। দেশ একটি অর্থনৈতিক ভঙ্গুরতার মধ্য দিয়ে যাচ্ছে, যা আগে কখনো হয়নি, এমন মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বিভিন্ন দেশ টাকা ফেরত দিতে আগ্রহ দেখিয়েছেন বলেও জানান তিনি। ট্রেড ডেটা খুব ইজি, কারণ প্রত্যেকটা আইটেম একটা মানে সুই সুতো পর্যন্ত রেকর্ডেড হয়, কোথায় যাচ্ছে, কখন গেছে, কার কাছে গিয়েছে, কে পাঠিয়েছে। এবং এটা খুবই দরকার আপনার টাকা পাচার বন্ধ করার জন্য। যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি, ওরা সহজে ছাড়বে না। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব, আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা, ওনার সামনে ওনারা
ওনারা নিজেরাই অফার করছে। বাজেট, ঋণ ব্যবস্থাপনা, অর্থনীতির জন্য চ্যালেঞ্জ বলে মন্তব্য করেন বিশেষ সহকারী। করুণাময় খোদা তাআলার কাছে আমি। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনের সময় সাভারে পুলিশের এপিসি থেকে ফেলে গুলি করে আসহাবুল ইয়ামিনকে হত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়েছে। এ ঘটনায় 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আবেদন করেছিলাম। মাননীয় ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করে উক্ত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। সে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপরে নির্বিচারে গুলিবর্ষণ করেছে এবং তার নামে থানার রেকর্ডে দেখা যায় যে 40 রাউন্ড গুলি এবং একটি চাইনিজ রাইফেল ইস্যু করা হয়েছিল এবং সে তার অপারেশন শেষে মাত্র 16 রাউন্ড গুলি ফেরত দেয়, বাকি গুলি সে ছাত্র জনতার উপরে বর্ষণ করেছে। এদিকে জুলাই আন্দোলন চলাকালে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় খুলনার সাবেক এমপি শেখ হেলাল, শেখ তন্ময়, সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক সহ 121 জনকে আসামি করে অভিযোগ দাখিল করেছে আহত এক শিক্ষার্থী। বাংলাদেশে গ্যাস অনুসন্ধান কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চেয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গাজপ্রম। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে এ অনুরোধ জানান। গাজপ্রম 2012 সাল থেকে বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। 2023 সালে গাজপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করেছে। প্রধান উপদেষ্টা ভোলায় 5টি কূপ খননের জন্য প্রয়োজনীয় প্রস্তুতির জন্য গাজপ্রমকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বিষয়ে বাংলাদেশ সব ধরনের সহায়তা করবে। দেশ থেকে দুর্নীতি ও দুঃশাসন দূর করতে জামায়াতে ইসলামী লড়াই করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুরে এক ইফতার অনুষ্ঠানে উপস্থিত হয়ে একথা বলেন তিনি। দেশে কুরআন ও সুন্নাহ ভিত্তিক শাসন প্রয়োজন উল্লেখ করে জামায়াতের শীর্ষ নেতা বলেন, মানবিক ও কুরআন ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামী সবাইকে পাশে চায়। শতাব্দীর পর শতাব্দী ধরে আল্লাহর কোরআন দিয়ে শাসন হয়নি। এই হয়নি বলেই আমাদের সমাজে কোন দর্শন, লুণ্ঠন, অশান্তি গড়ে এবং বাইরে সর্বত্র। এখন একবার বাংলাদেশে খুবই প্রয়োজন আল্লাহর বিধানের শাসন কায়েম হওয়া। একটি হচ্ছে দুর্নীতি, আরেকটি হচ্ছে দুঃশাসন। এই দুইটা যদি আমরা বিদায় করতে পারি তাহলে আলহামদুলিল্লাহ কোরআনের আলোকের বাংলাদেশ এদেশের 18 কোটি মানুষের জন্য আল্লাহর নিয়ামত হিসাবে তাদের হাতে ধরা দেবে ইনশাআল্লাহ। মুকুলে ছেয়ে গেছে দিনাজপুরে লিচুর বাগানগুলো। গত বছরের চেয়ে এবার অনেক বেশি মুকুল এসেছে। মুকুল ঝরে পড়া রোধে সেচ ও কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিকরা। তবে এবছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বড় ধরনের লোকসানের আশঙ্কা বাগান মালিকদের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে দেখা দিয়েছে মুকুল, মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়েছে পুরো বাগানে। দিনাজপুরে লিচুর বাগানগুলোতে এখন নানা কর্মযজ্ঞ। মুজাফফরপুরি, বেদনা, মাদ্রাজি, চায়না, মুম্বাই, কাঠালি সহ দেশি জাতের লিচু গাছগুলো মুকুলে ছেয়ে গেছে। মুকুল ঝরে পড়া রোধে সেচ ও কীটনাশক ছিটাচ্ছেন শ্রমিকরা। গত বছরের চেয়ে অনেক বেশি মুকুল এবার এসেছে বলে জানান তারা। গতবার থেকে এবার লিচু বেশি হবে বোঝা যাচ্ছে। এখন পানি দিলে লিচুটা তাহলে ঝুলটা ফুলবে পড়বে না। গাছের গোড়াতে এখন পানি দিচ্ছি, এই পানি দেওয়ার পরে এই মুকুলটা, এই দানাটা আরো সুন্দর হবে। ভিটামিন দিতে হবে, বীজ দিতে হবে, না দিলে তো থাকবে না। তবে এবছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে বড় ধরনের লোকসানের আশঙ্কা বাগান মালিকদের। আগে যেমন বাইরের পার্টিরা আসতো, যে বাগান কিনতো, খুব একটা কিনতেছে না, এখন রিস্ক নিতে চাচ্ছে না কেউ। কারণ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, গাড়ি ঘোড়া বা ভাঙচুর, জ্বালাও পড়াও এগুলো অব্যাহত আছে। এরকম পরিস্থিতি থাকলে তো আপনার ব্যবসা বাণিজ্য হবে না। লিচু উৎপাদনের সব ধরনের সহায়তার কথা জানায় কৃষি বিভাগ। এবারও আমরা লিচুর বাম্পার ফলন আশা করবো ইনশাআল্লাহ। চাষিদের বাগান পরিদর্শন করছে এবং এই সময় যা যা করণীয় সে মোতাবেক চাষিদের পরামর্শ দিচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে দিনাজপুরের 13 উপজেলায় 5480 হেক্টর জমিতে লিচু বাগান রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। রমজানে সাধারণ মানুষের মাঝে স্বস্তি দিতে ন্যায্য মূল্যে
পণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপ। সয়াবিন তেল, গুঁড়ো দুধ, চাল ও ডাল সহ 19 ধরনের পণ্য বিশেষ মূল্য ছাড়ে বিক্রি করছে প্রতিষ্ঠানটি। ক্রেতাদের স্বস্তি দিতে গায়ের দামের চেয়ে কম মূল্যে তেল, চিনি, ডাল সহ নিত্যপণ্য বিক্রি করছে দেশের বৃহৎ ভোগ্যপণ্য বাজারজাতকারী শিল্পগোষ্ঠী সিটি গ্রুপ। ঢাকা শহরের মালিবাগ, মতিঝিল, মিরপুর সহ রাজধানীর 15টি স্থানে ভ্রাম্যমাণ ট্রাক থেকে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল সহ অন্যান্য পণ্য কিনতে পারছেন ক্রেতারা। সব জায়গায় যদি এরকম উদ্যোগগুলো নেওয়া হয় তাহলে অনেক ভালো। উচ্চ পর্যায়ে চলে গেছে দ্রব্যমূল্য এবং সিন্ডিকেট, এর মধ্যে থেকে কিছুটা হলেও স্বস্তি। সিটি গ্রুপের বিক্রি কার্যক্রমে 1 লিটার সয়াবিন তেল 172 টাকা ও 500 গ্রাম গুঁড়ো দুধ বিক্রি হচ্ছে 375 টাকায়। মসুর ডাল ও চিনি গুঁড়া চালে 7 টাকা ও আধা লিটার পানিতে 10 টাকা সহ মোট 19টি পণ্যে ছাড় দেওয়া হচ্ছে। ফুল ক্রিম মিল্ক পাউডার আমাদের মার্কেটে প্রাইস হলো 425 টাকা, আমরা দিতেছি 375 টাকা। প্রথম পর্যায়ে থেকে এখন পর্যন্ত কনজিউমারের ধারাবাহিকতা স্বাভাবিক, মানে ধরেন কোনো টানাপোড়েন নাই, বরং আরো বাড়ছে। সিটি গ্রুপের বিশেষ মূল্য ছাড়ে পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয় প্রতিদিন সকাল 10টায় এবং শেষ বিকেল 4টা। চলবে পুরো রমজান মাস জুড়ে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ঈদ কেনাকাটার খবর। ঈদ শপিংয়ে চোখ ধাঁধানো সব ফার্নিচারের শোরুম সাজিয়েছে নামি দামি ব্র্যান্ডগুলো। বেশি চাহিদা সোফা ও ডাইনিং টেবিলের, কেউ কিনছেন ঝাড়বাতিও। আর এই কেনাকাটাকে সহজ করতে অনেক প্রতিষ্ঠানই দিচ্ছে 5 থেকে 10% মূল্য ছাড়। অফার লুফে নেয়া ক্রেতাদের দাম নিয়েও নেই কোনো অভিযোগ। আভিজাত্য আর বাহারি নকশার আসবাবপত্র, ঐতিহ্য আধুনিকতার মেশেলে দৃষ্টিনন্দন এসব বেড, সোফা, ডাইনিং টেবিল তৈরিতে প্রাধান্য পেয়েছে ক্রেতার রুচি ও স্থায়িত্ব। প্রয়োজন কিংবা পরিবর্তন, ঘরের সৌন্দর্য বাড়াতে ঈদ কেনাকাটায় ফার্নিচারের শোরুমেও আসছেন ক্রেতারা। দেশি কিংবা আমদানি ভালো মানের আসবাবপত্রের মূল্য বেশি, সেই বিবেচনায় দাম নিয়ে নেই কারো অভিযোগ। নজর কাটছে আলো ঝলমলে ঝাড়বাতিও। আমাদের নতুন বাসা তো, সো টুকটাক সব ফার্নিচারই দেখতেছি, যেহেতু একটু অন্যদের থেকে ইউনিক, সো একটু এক্সপেন্সিভও বটে। ডিজাইনটা হচ্ছে ভিন্নতা, বিভিন্ন মানুষের ভিন্নতা থাকে, কিন্তু কোয়ালিটির সবচেয়ে বড় জিনিস। ভালো জিনিস চাই তাহলে অবশ্যই আপনার দাম তো আপনার দিতে হবে। 10% ডিসকাউন্ট চলতেছে। মানুষের আকাঙ্ক্ষা এবং কোম্পানির ডিসকাউন্ট দুটো একসাথে যখন মিলে যায় তখন হয়তো আমরা আর একটু এক ধাপে এগিয়ে যাই যে যাই কিনে নিয়ে আসি। মডার্ন ডিজাইনগুলো কাস্টমাররা চাচ্ছে, যেগুলো আপনার জায়গা কম নেবে। ঈদ উপলক্ষে নামি দামি ব্র্যান্ডগুলো সব ধরনের আসবাবপত্রের রমজান জুড়ে রেখেছে 5 থেকে 10% মূল্য ছাড়। প্রতিষ্ঠানগুলো বলছে অন্য মাসের তুলনায় রমজানে বিক্রি বাড়ে 30% পর্যন্ত। এবারও এর ব্যতিক্রম হবে না বলে আশা তাদের। অনেক প্রোডাক্ট কাস্টমার পাবে আমাদের কাছে, যেটা আমাদের ঈদ উপলক্ষে আনা হয়েছে। কাস্টমার আশা করে থাকে আছে রমজান আসলে একটা ক্যাম্পেইন আসবে, কিছু নতুন নতুন ফার্নিচার আসবে, সবকিছু মিলে অন্য মাসে যায় তার থেকে 20 থেকে 30% বেড়ে যায় আর কি কেনাকাটা। প্রোডাক্ট এবং প্রাইস এই দুইটাই ম্যাচ করার ব্যাপার বা ক্রেতার ক্ষেত্রে এটাই মুখ্য বিষয়। ব্র্যান্ডের ফার্নিচারে বিনামূল্যে বিক্রয়ের সেবার নিশ্চয়তাও দিচ্ছে প্রতিষ্ঠানগুলো। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে 110 টাকা ও সর্বোচ্চ 2805 টাকা। দুপুরে রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভায় এ হার নির্ধারণ করা হয়। সভায় সিদ্ধান্ত হয় ইসলামী শরিয়াহ মতে মুসলমানরা সামর্থ্য অনুযায়ী গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনির যে কোনো একটি পণ্যের নির্দিষ্ট পরিমাণ বা এর বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মাঝে বিতরণ করতে পারবেন। পাকিস্তানের বেলুচিস্তানে একটি যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। জিম্মি করা হয়েছে শতাধিক যাত্রীকে। সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকায় এ ঘটনা ঘটে। 400-র বেশি যাত্রী নিয়ে জাফর এক্সপ্রেস নামের ট্রেনটি কোয়েটা থেকে খাইবার পাখতুনখোয়ারে পেশোয়ারে যাচ্ছিল। প্রদেশ সরকারের মুখপাত্র জানান, এরই মধ্যে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব সংস্থাকে সক্রিয় করা হয়েছে।
রাশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ হামলায় অন্তত একজন নিহত হয়েছেন। এর মধ্যেই রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এনবিসির তথ্য অনুযায়ী শুধু খনিজ সম্পদের মালিকানা নয়, বরং জেলেনস্কির পদত্যাগের দাবি করতে পারেন ট্রাম্প। এসব হামলার মধ্যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা করতে সৌদি আরবে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিয়েভ ওয়াশিংটন বৈঠকের আগেই সৌদি আরবের যুবরাজের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন দুই নেতা। ইউক্রেনের সংকট সমাধানে মধ্যস্থতা করার জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। অন্যদিকে রুবিও জানিয়েছেন শান্তি প্রতিষ্ঠার জন্য ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছেড়ে দিতে হতে পারে, তবে সমাধানের জন্য কিয়েভ ও মস্কো উভয় পক্ষকেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে বলে পরামর্শ দেন তিনি। জাতীয় দলের খেলার সঙ্গে সাংঘর্ষিক হলেও পিএসএল এ বাংলাদেশি ক্রিকেটারদের পাঠানো উচিত। শক্তিমত্তায় টাইগারদের চেয়ে জিম্বাবুয়ে পিছিয়ে আসন্ন টেস্ট সিরিজের ভবিষ্যৎ ভাবনায় থাকা ক্রিকেটারদের পরিকল্পনায় রাখা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। এছাড়া ক্রিকেটারদেরকে মাঠ থেকে মর্যাদার সঙ্গে বিদায় দেওয়ার পক্ষে পাইলট। সঙ্গে নির্বাচকদের আরও দায়িত্বশীল হতেও আহ্বান জানান তিনি। শিরোপা জয়ের লক্ষ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গিয়ে খালি হাতে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে ব্যস্ত সময় পার করছে জাতীয় দলের ক্রিকেটাররা। এরপর আগামী মাসে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। সিরিজ চলাকালীন চলবে পাকিস্তান সুপার লিগ, যে ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ডাক পেয়েছেন লিটন, নাহিদ ও রিশাদ। তবে জিম্বাবুয়ে সিরিজ থাকায় তাদের পিএসএলে যাওয়ার এনওসি পাওয়া নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগ খেলে জাতীয় দলে সুনাম কুড়াচ্ছেন বেশ কিছু আফগান ক্রিকেটাররা। সাকিব আল হাসানের বড় তারকা হওয়ার পেছনেও অবদান আছে এসব লিগের। তাই জিম্বাবুয়ে পিছিয়ে থাকায় এ সিরিজে নতুনদের সুযোগ দিয়ে লিটন, নাহিদ রানাদের পিএসএলে পাঠানো উচিত বলে মনে করেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। জিম্বাবুয়ের সাথে যদি এরকম ভালো প্লেয়ার থাকে তাদেরকে ছেড়ে দেওয়া উচিত। দেশের কোনো খেলোয়াড় বিদেশের কোনো ফরম্যাটে খেলে বেড়াবে এবং সেখানে যদি খুব ভালো ক্রিকেট খেলা হয় তাহলে ফাইনান্সিয়ালি সে বেনিফিট হবে। সেখানে যে তার কোয়ালিটি ক্রিকেট খেলা আসলো, আপনার নিজের দেশের জন্য ভালো, তার সুন্দর প্রিপারেশন হয়ে গেল। প্লেয়ারকে যত আপনি অ্যালাউ করবেন, যেমন সাকিবের কথা যদি দেখেন, সাকিব আজকে আইপিএলে খেলতে খেলতে সাকিব কিন্তু একদম পরিপূর্ণ একটা প্লেয়ার হয়ে গেছিলো। তো এরকম প্লেয়ার যদি 5টা 7টা 10টা যদি প্লেয়ার আইপিএলের মতো পিএসএলের মতো জায়গায় যদি খেলতে পারে তাহলে আপনি কিন্তু প্লেয়ারগুলো আস্তে আস্তে ইমপ্রুভ করবে এবং আইকনিক প্লেয়ার হবে। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে শক্তিমত্তায় টাইগারদের চেয়ে জিম্বাবুয়ে পিছিয়ে থাকায় ভবিষ্যতে ভাবনায় থাকা ক্রিকেটারদের পরিকল্পনায় রাখা উচিত বলে মনে করেন পাইলট। আমার মনে হয় যে একটু ইম্প্রোভাইজ করা উচিত, যে আপনি ভবিষ্যৎ বাংলাদেশ টিমকে কাকে দেখছেন বা কাদেরকে দেখছেন, এরকম কিছু প্লেয়ারকে আমার কাছে মনে হয় যে চিন্তা ভাবনা করা, যে এবং কম্পিটিটিভ আমরা যেন জিতি, মানে মেন উদ্দেশ্য থাকবে জিতা, এবং সাথে যেন আমার কিছু প্লেয়ারকে সুযোগ করে দেওয়া, যেন ভবিষ্যতে বাংলাদেশ টিমে যারা সার্ভিস দেবে তাদেরকে এইখানে ডেবু করে দেওয়া বা অথবা তাদেরকে এখনই একটা ভালো লেভেলে নিয়ে আসা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সমালোচনা করতে গিয়ে জনদাবি থেকে সরে এলে শেষ হয়ে যাবে সব সম্ভাবনা, বললেন তারেক রহমান। ঐক্যের ভিত্তিতে সংস্কার ও বিচার হলে অবসান হবে বিভেদের, মত এনসিপির। এবং শেখ হাসিনা পরিবারের 7টি প্লট, ফ্ল্যাট ও 124টি অ্যাকাউন্ট জব্দ করল দুদক। সম্পত্তি দেখাশোনার জন্য প্রশাসক নিয়োগের অনুমতি আদালতের। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়ের।